আমরা গত ক্লাসে এখানে পড়েছিলাম যে অনেক সময় স্টেনলেস স্টিলের জটিল কম্পোজিশন হওয়ার কারণে বিভিন্ন রকমের কার্বাইড প্রেসিপিটেশন হয়, তারপর বিভিন্ন রকমের ফেজের প্রেসিপিটেশন হয়। তো একটা ফেজ আমরা দেখেছিলাম সিগমা সিগমা ফেজ। সিগমা ফেজ অনেক সময় গ্রেন বাউন্ডারিতে কন্টিনিউয়াস একটা লেয়ার তৈরি করে ফেলে। আমরা জানি আসলে যে কোনো একটা ম্যাটেরিয়ালস এর যদি ভার্জিন ম্যাটেরিয়াল হয় তাহলে তার গ্রেনের যে স্ট্রেংথ তার তুলনায় গ্রেন বাউন্ডারির স্ট্রেংথ অনেক বেশি হয়ে থাকে। গ্রেন বাউন্ডারি সবসময় শক্তিশালী হয়। এই জন্য কোনো ভার্জিন মেটেরিয়ালকে যদি লো টেম্পারেচারে ব্রেকিং করা হয় তখন ওই মেটেরিয়ালসটা তার ট্রান্সগ্রানুলার যে ক্লিভেজ প্লেন থাকে, আমরা নাম শুনেছ হয়তো 3 to 1 পড়ার কথা। ক্লিভেজ প্লেন, ক্লিভেজ প্লেনটা হচ্ছে উইকেস্ট প্লেন ইন দ্য মেটেরিয়ালস। যদি কখনো মেটেরিয়ালকে ব্রিটেল করা হয় সাফিসিয়েন্টলি এবং ডাকটাইল ব্রিটেল টেম্পারেচারের নিচেই যদি তাকে ফেল করানো হয় তাহলে সে অলওয়েজ সে উইকেস্ট ক্লিভেজ প্লেন দিয়ে ফেল করে চলে যাবে। আর এই ধরনের ফ্র্যাকচারকে বলা হয় ব্রিটেল ক্লিভেজ ফ্র্যাকচার। কিন্তু যদিও গ্রেন বাউন্ডারি ভার্জিন মেটেরিয়ালস স্ট্রং হয়, সেই হিসাবে ব্রিটেল কন্ডিশনে গ্রেন বাউন্ডারিতে ফেল করার কোনো যুক্তি বা স্কোপ নাই। সমস্যা হচ্ছে যে চলার পথে অনেকে অনেকভাবেই নিজেকে অ্যাবিউজড হয়। এরকম যদি অবস্থা থাকে তাহলে যে ঘটনাটা ঘটে মেটেরিয়ালস এর গ্রেনের ভিতরে, গ্রেনের বাউন্ডারিতে নানান রকমের প্রেসিপিটেট পড়ে, সেকেন্ড ফেজ আসে এবং গ্রেন বাউন্ডারিতে যখন এরা আসে তখন গ্রেন বাউন্ডারির যে আগে থেকে রয়ে যাওয়া ভার্জিন মেটেরিয়ালস এর অনেক শক্তিশালী যে বাউন্ডারি, সে বাউন্ডারিটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে এমন একটা সময় আসে যে সময়ে গ্রেন বাউন্ডারির স্ট্রেংথ অনেক কমে যায়। ট্রান্সগ্রানুলার ক্লিভেজের যে প্লেনের স্ট্রেংথ সবচেয়ে উইক প্লেন ভার্জিন কন্ডিশনে মেটেরিয়ালস এর সবচেয়ে উইক প্লেন হচ্ছে তার ক্লিভেজ প্লেন। সেই ক্লিভেজ প্লেন দিয়ে ফেল করা আর প্রয়োজন হয় না, কারণ ইন দ্য মিন টাইম ওই মেটেরিয়ালসটা অ্যাবিউজড হওয়ার কারণে তার গ্রেন বাউন্ডারি দুর্বল হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ দুর্বল হয়ে গেছে কম্পেয়ার টু দ্য ক্লিভেজ প্লেন অফ দ্য ম্যাটেরিয়াল। তখন এই ম্যাটেরিয়ালটা তার গ্রেন বাউন্ডারিকে পছন্দ করে ফর ফেইলার। এইরকমই একটা ঘটনা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে গ্রেন বাউন্ডারি দিয়ে ক্র্যাকিং হয়ে গেছে, ফেল করে গেছে। বাম দিকেও দেখো একই গ্রেনের অন্য আরেকটা জায়গাতে স্ট্রেট ফরওয়ার্ড সাদা ফেজের ভিতর দিয়ে গেছে, বুঝতেই পারতেছো। সাদা ফেজটাই হচ্ছে সিগমা ফেজ, যেটা ব্রিটেল, সে নিজে ব্রিটেল। আর আরেকটা হচ্ছে যে গ্রেন বাউন্ডারিকে সে ওখানে যখন গেছে প্রেসিপিটেটেড হয়েছে তখন গ্রেন বাউন্ডারিকে সে দুর্বল করে দিয়েছে। এটা শুধু মেটেরিয়ালসের জন্য হয় না, আমরা বাস্তব জীবনে মানুষের জন্য এটা দেখে থাকি। যেমন মনে করো একজন মানুষ, সে
স্মোকিং করে না, আরেকজন স্মোকিংই করে না, সিরিয়াসলি করে। এখন এখান থেকে যে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, সে কি করে, সে যে স্মোক যখন যায়, তামাক থেকে তৈরি হওয়া স্মোকটা যখন নাকের ভিতরে, নাকের ঝিল্লিকে টাচ করে প্যাসেজ দিয়ে ফুসফুস পর্যন্ত পৌঁছায়, তখন ফুসফুসের লাইনিং এ এক ধরনের ইফেক্ট ফেলে এবং সেখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়। আস্তে আস্তে ফুসফুসের লাইনের কার্যক্ষমতা কমে যায়। কার্যক্ষমতা কমে গেলে এই লোকটা আস্তে আস্তে কিছুদিন পরে তার অ্যাজমা টাইপের প্রবলেম হয়। আরো অনেক ধরনের শ্বাস প্রশ্বাসের নানান জটিলতা দেখা যায়। দেখো বাস্তব জীবনে আমরা কি করলাম, আমরা ফুসফুসটাকে অ্যাবিউজ করলাম। তার ভিতরে সে যে জিনিসটা সহ্য করতে পারে না, সে যে জিনিসটা চায় না, পছন্দ করে না, তাকে আমি জোর করে ওখানে পাঠিয়েছি এবং সেই ভার্জিন ফুসফুসটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডিগ্রেডেড হয়ে যায় এবং যা হবার পরবর্তীতে তাই হয়। মেটেরিয়ালও এক্স্যাক্টলি এরকম। মেটেরিয়ালের সাথে মানুষের খুব একটা পার্থক্য নাই, কারণ আমরা কিন্তু আসলে মেটেরিয়াল দিয়েই তৈরি। শুধুমাত্র আমাদের পার্থক্য হচ্ছে আমরা নিজেরা নিজেদের জন্য ডিসিশন নিতে পারি। মেটেরিয়াল নিজের জন্য ডিসিশন নিতে পারে না, কেউ তার উপরে প্রভাব বিস্তার করে অথবা প্রকৃতি তার উপরে চেঞ্জটা নিয়ে আসে। যাই হোক, আমরা এই পর্যন্ত কত ক্লাসে পড়েছিলাম। এখন এই যে তোমার ডুপ্লেক্স যে স্টেনলেস স্টিলের কথা বলছিলাম, এই ডুপ্লেক্স স্টেনলেস স্টিলের যদি ফেইলিওর তুমি দেখো, ফ্র্যাকচার সারফেস যদি দেখো, তাহলে এইরকম একটা সারফেস দেখা যাবে। এই সারফেসে কয়েকটা দুই রকমের ফ্র্যাকচার দেখা যাচ্ছে। একটা হচ্ছে যে ক্লিভেজ ফেইলিওর, এই যে ক্লিভেজ ফেইলিওর, প্লেন ফ্ল্যাট ফেইলিওর, ক্লিভেজ ফেইলিওর। আর এই ক্লিভেজ ফেইলিওরের মাঝে মাঝে কিছু আইল্যান্ড দেখা যাচ্ছে। ক্লিভেজ ফেইলিওরটাকে যদি একটা সাগর মনে করো অথবা একটা নদী মনে করো, সেই নদী প্রবাহমান নদী, দেখতেই পারতেছো ফ্র্যাকচার সারফেস অফ ফেরাইট ইটস জাস্ট লাইক ফ্লোয়িং ওয়াটার। এই দেখো ডান দিক থেকে শুরু করে সে বামে ফ্লো করেছে, এই যে ফ্লো করে চলে যাচ্ছে। এই এই ফ্র্যাকচারটাই হচ্ছে ক্লিভেজ ফ্র্যাকচার। এখন এখানে বুদ্ধি করে যে কাজটা করা হয়েছে, যেহেতু দুইটা ফেজ আছে, একটা হচ্ছে অস্টেনাইট আর একটা হচ্ছে ফেরাইট। যখন ফেরাইট ব্রিটেল, অস্টেনাইট তখন ব্রিটেল না। অস্টেনাইট তখনও যথেষ্ট ব্রিটেল না, ক্লিভেজ প্লেন দিয়ে ফ্র্যাকচার যাওয়ার মতো তখনও সে ব্রিটেল হয় না। তার কারণে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে একে যদি জোর করে ফেল করানো হয়, তখন সে ডাক্তাই ফ্র্যাকচার হয়ে যায়। সে প্রথমে ইল্ড করে, ইল্ডিং এর পরে সেখানে মেকিং হয়, মাইক্রো ভয়েড তৈরি হয়। সেই মাইক্রো ভয়েড থেকে আস্তে আস্তে মাইক্রো ভয়েড গুলো কলেসেন্সের মাধ্যমে এটা ফেইলিওরটা ঘটিয়ে যায়। এটা হচ্ছে ডাক্টাইল ফেইলিওর। তার মানে আমরা এখান থেকে দুইটা জিনিস পরিষ্কার হচ্ছি। একটা জিনিস হচ্ছে যে অস্টেনাইট অস্টেনাইট ফেরাইটের চেয়ে সফট, অস্টেনাইট ফেরাইটের চেয়ে ডাক্টাইল, এবং অস্টেনাইটের ভিতরে ক্লিভেজ ফ্র্যাকচার হওয়া ফেরাইটের তুলনায় অনেক কঠিন। এই জিনিসগুলো আমাদের এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আমি যদি মনে করো যে একটা মেটেরিয়ালসকে আমার হাতে কিন্তু কন্ট্রোলিং প্যারামিটার আছে, আমি ইন টার্মস অফ কার্বনিক ক্রোমিয়াম ইকুইভ্যালেন্ট
ইন টার্মস অফ নিকেল ইকুইভ্যালেন্টকে কন্ট্রোল করে এই যে ডুপ্লেক্স স্টেনলেস স্টিলের ভিতরকার ফেরাইট এবং অস্টেনাইটের প্রপোর্শনটাকে কন্ট্রোল করতে পারবো। যদি করতে পারি তাহলে আমার তার স্ট্রেংথ, হার্ডনেস এবং সার্ভিসে তার মেকানিক্যাল বিহেভিয়ার ইভেন ডিউরিং দা অনসেট অফ ব্রিটল ফ্র্যাকচার, তাদের ফ্র্যাকচার বিহেভিয়ারটা আমরা কন্ট্রোল করতে পারবো। এই মোটামুটি এখানে আমাদের এই ইনফরমেশন গুলো এখান থেকে আসতেছে। ডুপ্লেক্স স্টিলের সুবিধাটাও এখানে আছে। আরেকটা জিনিস হচ্ছে আমরা শিখেছি ফেরাইট ইন জেনারেল, ফেরাইটিক স্টেনলেস স্টিল ইন জেনারেল অস্টেনাইট স্টেনলেস স্টিলের তুলনায় একটু কম করোশন রোধী হয়ে থাকে। আর আমরা যদি এই গেম প্লেটা করতে পারি, সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারি অস্টেনাইট গ্রেনকে অ্যারাউন্ড দ্য ফেরাইট গ্রেন, তাহলে কি হবে? তোমরা রসুন দেখেছো, রসুনের কোয়া, একটা রসুন কমপ্লিট একটা ফুল রসুনের ভিতরে অনেকগুলো কোয়া থাকে। সেই কোয়াগুলো সুন্দরভাবে একটা পেরিয়ডিক ফ্যাশনে সাজানো থাকে। একটা ইন্ডিভিজুয়াল কোয়াকে যদি তুমি বাইরে বের করে নিয়ে আসো, দেখবা সেই কোয়ার উপরে আর একটা লেয়ার দেওয়া আছে। সেই লেয়ারটা যতদিন ওর গায়ের উপরে থাকে, খেয়াল করে দেখো এই রসুনের কোয়াটা শুকায় না, ডিহাইড্রেশন হয় না, কারণ এটা পোরাস না, তার যে লেয়ারটা নট পোরাস। তার ভিতরের রসুন, কাঁচা রসুনের যে ময়েশ্চারটা থাকে, সেই ময়েশ্চার কিন্তু বের হইতে পারে না। এই জন্য যতদিন থাকে ততদিন এই আউটার কোটিংটা, লেয়ারটা যতদিন থাকে ততদিন পর্যন্ত ওই রসুনটা তর তাজা থাকে, সমস্যা হয় না। কিন্তু সমস্যা হয়ে যাবে যদি তুমি সকালবেলা রসুনের কোয়ার উপরে ওই খোসাটা ছড়িয়ে ফেলে যদি রেখে দাও, সন্ধ্যাবেলা গিয়ে দেখবো অনেকটা চুপসে গেছে। আরো 1-2 দিন পরে দেখবো আস্তে আস্তে রসুনের ওজন কমে হয়তো 20%, 30% কমে গেছে ওজন, কারণ ময়েশ্চারটা ইভাপোরেটেড হয়ে গেছে। এখানে আমরা গেম প্লে করতে পারি। সেই গেম, ওই রসুনের কোয়া যেভাবে আমাদের রসুনটাকে প্রোটেক্ট করলো, এখানে স্টেনলেস স্টিলের বিশেষ করে অস্টেনাইট গ্রেনের সাইজ, শেপ এন্ড ডিস্ট্রিবিউশন কন্ট্রোল করে আমরা ভিতরে ফেরাইটটা যদি থাকেও সেই ফেরাইটকে আমরা কন্ট্রোল করতে পারবো। ফেরাইটটাকে আমরা কন্ট্রোল না প্রোটেক্ট করতে পারবো বাই austenite, because austenite is more corrosion resistant than ferrite. এটাও একটা বিগ গেম আমরা করতে পারি। মার্টেনসাইটিক স্টেনলেস স্টিল, এটার ক্রোমিয়াম, দেখো ক্রোমিয়াম 11% থাকাই লাগে, এটা থাকতে হবে স্টেনলেস স্টিল হইতে। এখন মার্টেনসাইটিক স্টিলের ভালো মার্টেনসাইটিক স্টেনলেস স্টিল আছে, খারাপ মার্টেনসাইটিক স্টেনলেস স্টিল আছে, এটা হইতে পারে, বিভিন্ন রকমের স্টেনলেস স্টিল থাকতে পারে। এই কিসের উপর বেসিস করে? বেসিসটা হচ্ছে তার কার্বন এবং ক্রোমিয়ামের উপরে বেসিস করে। কার্বন, ক্রোমিয়াম 11.5 থেকে শুরু করে 18% পর্যন্ত ক্রোমিয়াম মার্টেনসাইটিক স্টেনলেস স্টিলের ভিতরে থাকতে পারে। কার্বন 0.1 থেকে শুরু করে 1.2% পর্যন্ত কার্বন থাকতে পারে। তবে আমাদের খেয়াল রাখতে হবে, যদি তুমি কার্বন পার্সেন্টেজ বেশি দিতেই হয় তোমাকে, তাহলে খেয়াল করো অবশ্যই দুইটা জিনিস তোমাকে ঢুকাইতে হবে। একটা হচ্ছে কার্বাইড স্টাবিলাইজার ঢুকাইতে হবে, আরেকটা হচ্ছে যত কার্বন বেশি দিবা তত ক্রোমিয়ামকেও তোমাকে বেশি দিতে হবে। আদারওয়াইজ ম্যাট্রিক্সের ভিতরে যদি 11.5% বা 11% এর নিচেই যদি ক্রোমিয়াম এসে যায়, তাহলে কিন্তু ওই স্টেনলেস স্টিলের করোশন প্রোটেক্ট করার যে ক্ষমতা সেটা কিন্তু থাকবে না। এই জন্য বলা হচ্ছে তুমি দাও ক্রোমিয়াম
ক্রোমিয়াম যদি বেশি না, কার্বন যদি বেশি না দাও, তাহলে অনেক সময় মার্টেনসাইট তৈরি করাটা চ্যালেঞ্জিং হয়ে যায়। মার্টেনসাইট বেশি দিতে মার্টেনসাইট স্ট্রাকচার বানাইতে হইলে অবশ্যই অবশ্যই তোমার এর ভিতরে কার্বন পার্সেন্টেজ একটু বেশি দিতে হবে। বাট এই কার্বন যে দিলেই মার্টেনসাইট হয়ে যাবে ব্যাপারটা ওইটা না। যদি কিনা এই এর ভিতরে অ্যাডেড ক্রোমিয়াম যদি কার্বনকে সে বের করে নিয়ে নেয়, আর ক্রোমিয়াম অত বেশি হার্ডেনাবিলিটি বাড়ানোর জন্য হেল্প করে না, করে সব অ্যালয়িং এলিমেন্টই মোর অর লেস হার্ডেনাবিলিটি বাড়ায়, বাট ক্রোমিয়ামের বাড়ানোর যে ক্ষমতা সেটা অতটা বেশি না। ফলে অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যাবে ক্রোমিয়াম এই মাল্টিসাইট স্টেনলেস স্টিলের ভিতরে তোমার ই বের করা। মার্টেনসাইট স্টেনলেস স্টিলের ভিতরে তোমার মার্টেনসাইট তৈরি করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমাকে প্রয়োজন হতে পারে অস্টেনাইটিক এই স্টেবল এই একে একটা ফেজ একটা কিছু, গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম টাইটানিয়াম দিতে পারি, ভ্যানাডিয়াম দিতে পারি, নায়োবিয়াম দিতে পারি, মাইক্রো অ্যালিং এলিমেন্ট দিয়ে আমরা তাকে কি করে দিতে পারি, কার্বাইডটাকে স্টেবল করতে পারি। এবং কার্বাইড যদি স্টেবল একবার হয়ে যায়, ক্রোমিয়ামকে অতটা কাজ করবে না এবং আমার হার্ডেনাবিলিটিও ভালো থাকবে। আমি যেটা চাচ্ছি সেটা তখন পাবো। এই ডায়াগ্রামটা খুব কঠিন কিছু ডায়াগ্রাম না, বলা হচ্ছে যে কার্বন আসলে অস্টেনাইট স্ট্যাবিলাইজার। কার্বন যত দিবা তত তোমার অস্টেনাইট ফিল্ডের যে এরিয়া ফেজ ডায়াগ্রামে বাড়তে থাকে, সেটা এখানে বলা হয়েছে। বলা হচ্ছে যে থিওরিটিক্যাল হিসাব, যদি 13% ক্রোমিয়াম দাও, 13% যদি ক্রোমিয়াম দাও, সেখানে 1.5% যদি কার্বন দাও, সেই ক্ষেত্রে আমাদের ফুল অস্টেনাইটাইজেশন টেম্পারেচারের প্রয়োজন হবে 950 ডিগ্রি সেন্টিগ্রেড। মোর যদি ক্রোমিয়াম দাও, মোর কার্বন প্রয়োজন হবে, এবং সেই ক্ষেত্রে 17% বলা হচ্ছে, 17% যদি তুমি ক্রোমিয়াম দাও, সেই ক্ষেত্রে এই মার্টেনসাইট স্টিল 0.3% পর্যন্ত ক্রোমিয়াম এই কার্বন সে নিতে পারবে। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু কার্বনের ভিতরে এই কার্বন ক্রোমিয়াম কার্বাইড তৈরি করবে, সেই কার্বাইডকে ডিসলভ করার জন্য আমাদেরকে মিনিমাম 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করতে হবে, অক্সিডাইজ করার জন্য ওখানে সোকিং করতে হবে। এই একইভাবে আবার কার্বন, নাইট্রোজেন, এটাও দেখো কার্বন একই রকমের আছে। উপরের এই বাম দিকে ডায়াগ্রামটা দেখো, কার্বন 0.04, 0.04, 0.05, 0.04, একটু সামান্য ভেরিয়েশন, কিন্তু ম্যাসিভ ভেরিয়েশন যেটা আছে সেটা হচ্ছে 0.03% নাইট্রোজেন, তারপরে এইটাতে আছে 0.12% নাইট্রোজেন, 4 গুণ নাইট্রোজেন, এরপরে আছে 0.25 নাইট্রোজেন। যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাইট্রোজেন অ্যাড করার সাথে সাথে সেই অস্টেনাইটের ঘরের লুপটা আবার বড় হয়ে যাচ্ছে। তার মানে নাইট্রোজেনও অস্টেনাইট স্ট্যাবিলাইজার হিসাবে কাজ করে। নাইট্রোজেনের আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন সিরিয়াসলি স্টেনলেস স্টিলের ইল্ড স্ট্রেংথটা বাড়িয়ে দেয়, নিকেলের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দেয়। আরেকটা নাইট্রোজেনের বেনিফিট আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন অ্যাডেড যদি তোমার স্টেনলেস হয়, সেই স্টেনলেস স্টিলটা নিকেল অথবা ম্যাঙ্গানিজ অ্যাডেড স্টেনলেস স্টিলের তুলনায় অনেক অনেক বেশি মরিচারোধী হয়ে থাকে। এটা আরেকটা আমাদের বেটার মানে হিসাব, বেটার একটা সুবিধা যদি নাইট্রোজেন অ্যাডেড স্টিল আমরা ব্যবহার করি। এই ডায়াগ্রামটা এখানে যে কথাগুলো লেখা আছে সেটা হচ্ছে যে এমএস টেম্পারেচার,
এমএফ টেম্পারেচার, তারপরে তার হচ্ছে কন্টিনিউয়াস কুলিং কার্ভ, কোন দিক দিয়ে কুল করলে কি হবে স্টেনলেস স্টিলের, তার জন্য এই ডায়াগ্রামটা। এটা আমরা চ্যাপ্টার 1 এ ডিটেইল পড়েছি, এখানে নতুন কিছু আমাদের বলা নাই। শুধু একটা জিনিস বলা থাকে, সেটা হচ্ছে স্টেনলেস স্টিলের সাধারণত এমএফ টেম্পারেচারটা রুম টেম্পারেচারে থাকে না। এর এমএফ টেম্পারেচারটা রুম টেম্পারেচারের নিচেই চলে যায়, এটা মাইনাস ডিগ্রিতে চলে যায়। সেই মাইনাসে চলে যাওয়ার কারণে আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, ডিপেন্ডিং অন সিচুয়েশন। যদি আমি একটা কাটিং টুল, ভালো গ্রেডের একটা কাটিং টুল বানাইতে চাই, তার ভিতরে যদি মার্টেনসাইট অনলি 20% আর তোমার 70% হচ্ছে অস্টেনাইট, বাকি কিছু ফেরাইট চলে আসে, তাহলে কিন্তু কাটিং পাওয়ার ভালো থাকবে না। এখানে ডমিনেটিং হয়ে যাবে অস্টেনাইট। আর একটু আগেই আমরা দেখলাম যে ফেরাইটের তুলনায় অস্টেনাইট আরো বেশি 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 ডাকটাইল, আরো বেশি ডিফর্ম করে। কেন ডিফর্ম করে সেটাও আমরা চ্যাপ্টার 1 এ পড়ে এসেছি। কারণ অস্টেনাইট হচ্ছে এফসিসি স্ট্রাকচার, আর ফেরাইট হচ্ছে বিসিসি স্ট্রাকচার। বিসিসি তে ক্লোজ প্যাক্ট, যে প্লেনের সংখ্যা বিসিসির তুলনায় এফসিসির ভিতরে অনেক বেশি। যত ক্লোজ প্যাক প্লেন থাকবে, তত ওই মেটেরিয়ালসটা ডিফর্ম করার টেন্ডেন্সি বেড়ে যাবে। এই কারণেই অস্টেনাইটিক স্টেনলেস স্টিলের তোমার নীল ডাক্টিলিটি টেম্পারেচার ফেরাইটিক স্টিলের নীল ডাক্টিলিটি টেম্পারেচারের তুলনায় অনেক নিচেই হয়ে থাকে। এটা নতুন কিছু না, তোমাদের কাছে কোনো কিছু এটা নতুন নাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই যদি টেম্পারিং করো তার স্ট্রেংথ কমে যাবে, টেম্পারিং করলে ডাক্টিলিটি বেড়ে যাবে, এটা নতুন কিছু না, এটা হইতে থাকবে, এটা নর্মাল। স্টেনলেস স্টিলে এখানে যেটা বলা হচ্ছে যে দেখো, টেনসাইল স্ট্রেংথ টেম্পারিং করলে স্টেনলেস স্টিলের স্ট্রেংথ সাথে মার্টেনসাইট স্টেনলেস স্টিলের স্ট্রেংথ সাথে সাথে কমে না, না কমে বরং কিছুক্ষণ সে ফিক্স থাকে, থাকার পরে আস্তে 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 একটু বাড়ে। দিস ইজ সেকেন্ডারি হার্ডেনিং, সেকেন্ডারি প্রেসিপিটেশন হার্ডেনিং এটা হয়, তারপরে গ্রাজুয়ালি আস্তে আস্তে কমতে থাকে। একইভাবে যেহেতু ইলংগেশন, যেহেতু মেটেরিয়ালস এর স্ট্রেংথ কমছে না, ফলে তার ডাক্টিলিটিও বাড়ছে না। যখন তার সিগনিফিকেন্টলি তার ডাক্টিলিটি স্ট্রেংথ কমা শুরু হলো, সেখান থেকে তার ডাক্টিলিটিও বাড়া শুরু হলো। আর ইল্ড স্ট্রেংথ এটা কাছাকাছি জিনিস। এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে কার্ভটা এরকম একটু বাঁকা হয়ে আসছে, এই কার্ভটা সোজা আসলে কি হতো, এটার প্রশ্নের জবাব নাই। কারণ এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট। তুমি একটা জিনিসের এক্সপেরিমেন্ট করবা, আমি সেই একই জিনিসের এক্সপেরিমেন্ট করব, রেজাল্ট কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাবে। লটস অফ প্যারামিটার এক্সপেরিমেন্টাল রেজাল্টকে এফেক্ট করে। তার ভিতরে আছে তুমি কত সুন্দরভাবে স্যাম্পল সিলেক্ট করতে পেরেছো, সুন্দরভাবে স্যাম্পল তৈরি করতে পেরেছো, কত সুন্দরভাবে সারফেস ফিনিশ দিতে পেরেছো, কত সুন্দরভাবে মেজার করতে পেরেছো, টেনসাইল টেস্ট করতে গিয়ে কি ধরনের ক্রস সাইড স্পিড ব্যবহার করেছো, কতটুকু কেয়ারফুল হয়েছো, তোমার মেশিনের অ্যাকুরেসি কেমন, এই লটস অফ ব্যাপার স্যাপার। এবং তুমি ব্যক্তি হিসাবে কতটুকু রিসার্চ ওরিয়েন্টেড, কতটুকু প্রফেশনালি তুমি এই যে টোটাল অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করেছো, তার উপরে নির্ভর করে। কারণ আমি আমার জীবনে অনেক দেখেছি, একটা ছেলেকে দিয়েছি 10টা স্যাম্পল 4টা গ্রুপের, সে 15 দিন পরে জিজ্ঞেস করলে কোন গ্রুপের কোন স্যাম্পল, সে সেটা আর মনে না করতে পেরে সে টেস্ট রেজাল্ট সব ভেস্তে গেছে, আবার গোড়া থেকে শুরু করতে হবে। কারণ সেই গ্রুপ 1 2 3 4 এটা তো টোটাল সব প্যারামিটার ডিফারেন্ট, কিন্তু টেনসাইল টেস্ট করার পর কোনটা গ্রুপ 1 সে আর বলতে পারে, স্যাম্পল কোথায় সেটাও ফেলে দিয়েছে।
এরকম অবস্থা অনেক সময় হয় বাস্তব জীবনে। তো যেটা বলছিলাম যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট কিন্তু ফিক্স করে এক্সপ্লেন করা যায় না। হ্যাঁ, গ্লোবাল বিহেভিয়ারটাকে এক্সপ্লেন করা যায়, যেমন টেনসাইল স্ট্রেংথের গ্লোবাল বিহেভিয়ার ফ্রম স্টার্টিং 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে অ্যারাউন্ড 450 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মোর আর লেস তার টেনসাইল স্ট্রেংথ সেম। কেন সেম সেটা বুঝতেই পারতেছো, কারণ এখানে কোন রকমের যেহেতু কোন স্টেবল সলিড সলিউশন, স্টেবল কার্বাইড, সেখানে তার এই সফেনিং ইফেক্ট আসতেছে না। কার্বাইড অলরেডি আগেই তৈরি আছে। সেই কার্বাইড গুলো আবার নতুন করে যে মাইক্রো এর পরে যখন আসতেছে মাইক্রো অ্যালিং এলিমেন্ট গুলো আবার নতুন করে রিয়াকশন করে এটা ন্যানো কার্বাইড তৈরি করে। নন কোহারেন্ট ন্যানো কার্বাইড তৈরি করার ফলে এখানে তার স্ট্রেংথটা একটু বেড়ে যায়। এটা হচ্ছে গ্লোবাল। হ্যাঁ, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট, এই যে একটু নিচে নেমে আসলো কেন, এই জায়গায় একটু এখান থেকে উঠা শুরু হলো কেন, এখান থেকে কেন হলো না, এটি ইমেটেরিয়াল। গ্লোবাল বিহেভিয়ারটাকে এক্সপেরিমেন্টাল ডেটায় সেই জিনিসগুলো এক্সপ্লেন করার প্রয়োজন হয়। লাস্টে আমাদের যে স্টেনলেস স্টিল, সেটা হচ্ছে প্রেসিপিটেশন হার্ডেনেবল স্টেনলেস স্টিল। যে কিছু কিছু স্টেনলেস স্টিল থাকে, যদি আমি তাকে হার্ড করতে চাই তাহলে মার্টেনসাইট তৈরি করতে হবে। মার্টেনসাইট তৈরি করলে তার ভিতরে রেসিডুয়াল স্ট্রেস অনেক বেশি হয়ে যায়। তোমরা জানো মার্টেনসাইট কোনো স্টেবল ফেজ না। একে আমরা জোর করে রাখি, যে কোনো কারণে যে কোনো ভাবেই হোক আমরা তাকে জোর করে মার্টেনসাইটে রাখি, ফলে তার ভিতরে একটা রাগ থাকে, দ্যাট ইজ রেসিডুয়াল স্ট্রেস। তো যখন রেসিডুয়াল স্ট্রেস ম্যাটেরিয়ালের ভিতরে থাকে, সে কিন্তু এই রেসিডুয়াল স্ট্রেসটার কারণে সে তার করোশনের প্রোটেকশনের ব্যাপারে কিছুটা উদাসীন হয়ে যায়। মানুষও তাই হয়, মানুষের মনে যখন রাগ থাকে, মনে যখন ক্ষোভ থাকে, তখন কিন্তু তার নিজস্ব কর্মকাণ্ডে বেশি মানে ফুল সুইং এ কনসেন্ট্রেট করতে পারে না। এটি হচ্ছে তাই, যখন তার ভিতরে রেসিডুয়াল স্ট্রেস রয়ে গেছে সেটা তার কাছে অসহ্য, ভালো লাগে না তার, ফলে সে করোশনের প্রতিও তার একটা কিছুটা অনীহা চলে আসে। এই একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে যখন তুমি মার্টেনসাইট তৈরি করে ফেলেছো, মার্টেনসাইট তৈরি করলে না, আরেকটা উপায় আছে, কোল্ড ওয়ার্কিং করে, কোল্ড ওয়ার্কিং করে তুমি তাকে স্ট্রেংথটা বাড়িয়ে দিতে পারো। ইয়েস, সম্ভব। প্রবলেম হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচার বানানোর জন্য অনেক রকমের ট্রিটমেন্টের প্রয়োজন হয়। কখনো তাকে গরম করতে হয়, কখনো তাকে ঠান্ডা করতে হয়, এই কখনো ওয়েল্ডিং করতে হয়। তাহলে একটা কোল্ড ওয়ার্ক করা স্টিলকে যদি তুমি ওয়েল্ডিং করার চেষ্টা করো, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে লোকালি ওই জায়গাগুলো সফট হয়ে যাবে। কারণ করেছো মার্টেনসাইট থেকে স্টেনলেস স্টিল, তাকে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যদি উঠে যায়, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে মার্টেনসাইটের আর এক্সিস্টেন্স ওখানে থাকবে না। আগে সে আবার সে আগের মতো ফেরাইটিক অথবা অস্টেনাইটিক থেকে ট্রান্সফার পয়েন্ট, ইফ ইউ অ্যাপ্লাই সাম লোড, এবং সেখান থেকে সে ফেল করে যাবে। এই ধরনের প্রবলেম গুলো থেকে বাঁচার জন্য এক হচ্ছে করোশনের যে প্রোটেকশন করার তার যে শক্তি কমে যাবে, দুই হচ্ছে যে ওয়েল্ডিং করার সময় উইক লাইন তৈরি হবে, যেটা লোড বেয়ারিং কম্পোনেন্টের জন্য খুবই ক্ষতিকর এবং খুবই তোমার বিপজ্জনক। এইরকম প্রবলেম থেকে বাঁচার জন্য সায়েন্টিস্টরা এক ধরনের স্টেনলেস স্টিল বানিয়েছে, যে স্টেনলেস স্টিলটা সাধারণত একটা ফাইনাল কম্পোনেন্ট রোলিং করে, ফোর্জিং করে, ওয়েল্ডিং করে যেভাবেই করো না কেন করলে
করার পরে তাকে এই একটা হিট ফাইনাল একদম ফিনিশ প্রোডাক্টের উপরে এই ধরনের হিট ট্রিটমেন্ট দেওয়া হয়। এই ধরনের হিট ট্রিটমেন্ট দিলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্রোডাক্টের ভিতরে ন্যানো লেভেলের কার্বাইড তৈরি হয়। এই কার্বাইড এবং ইন্টারমেটালিক কম্পাউন্ড তৈরি হয়। যেমন দেখো, প্রেসিপিটেশন হার্ডেন বাই অ্যালুমিনিয়াম এডিশন, টাইটানিয়াম এডিশন, নার্ভিয়াম এডিশন, কপার এডিশন। এখানে সবাই কিন্তু কার্বাইড তৈরি করে না। নিকেল যদি দাও, নিকেল যদি থাকে, তাহলে দেখা যায় যে অ্যালুমিনিয়াম নিকেল মিলে ইন্টারমেটালিক কম্পাউন্ড তৈরি হয়েছে, Ni3M। Ni3M, দেখো, দিস ইজ ইন্টারমেটালিক কম্পাউন্ড। এম সেখানে অ্যালুমিনিয়াম হতে পারে, টাইটানিয়াম হতে পারে, নার্ভিয়াম হতে পারে, মলিবডেনাম হতে পারে। এইরকম এলিমেন্ট গুলো যেটা নিকেলের সাথে ইন্টারমেটালিক কম্পাউন্ড তৈরি করতে পারে, সেই রকম এলিমেন্ট ওর ভিতরে আগে থেকে যোগ করা থাকে এবং পরবর্তীতে এই প্রোডাক্টটাকে বানিয়ে রোলিং করে তারপরে তার যে ফাইনাল প্রোডাক্টের শেপ দেওয়ার পরে ফিনিশিং হয়ে যাওয়ার পরে আমরা একে সেই হিট ট্রিটমেন্টটা দিয়ে দিব, প্রেসিপিটেশন হার্ডেনিং এর যে হিট ট্রিটমেন্ট সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে প্রেসিপিটেশন হার্ডেনিং এর যে ফিলোসফি তোমরা জানো, যত অ্যালোয়িং এলিমেন্ট আছে তাকে হাই টেম্পারেচার নিয়ে সলিউশন ট্রিটমেন্ট করা হয়। সলিউশন ট্রিটমেন্ট এমন একটা ট্রিটমেন্ট যেখানে ওর ভিতরে যত অ্যালোয়িং এলিমেন্ট ছিল সমস্ত অ্যালোয়িং এলিমেন্ট গুলো সলিড সলিউশনে ট্রান্সফার হয়ে গেছে, তার ভিতরে কোনো কার্বাইড পার্টিকেল বা ইন্টারমেটালিক কম্পাউন্ড নাই, ফুললি তোমার সলিড সলিউশন। এখন একে যদি আমরা 450 থেকে 575 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে প্রয়োজন অনুযায়ী, এখন বলতে পারো যে স্যার প্রয়োজন অনুযায়ী এটা আবার কি জিনিস? এটা হচ্ছে প্রেসিপিটেশন হার্ডেনিং এর একটা পিক আছে, স্টার্টিং পয়েন্ট আছে, আর একটা হচ্ছে পিক আছে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে জাস্ট হার্ডেনিং, প্রেসিপিটেশন শুরু হওয়া, আস্তে আস্তে হার্ডেনিংটা বাড়তে 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 একটা পিকে পৌঁছায়। সেই পিকে ধরে রাখা ভেরি ডিফিকাল্ট, এই জন্য যেটা করা হয় পিকের আগেই, পিকের পরে গেলেই কিন্তু স্ট্রেংথ কমে যাবে। এই জন্য সবসময় চেষ্টা করা হয় পিক হার্ডেনিং যে টেম্পারেচার, পিক হার্ডেনিং এর জন্য ফিক্স টেম্পারেচারের যে টাইম, সেই সেই প্যারামিটার গুলো এমন ভাবে কন্ট্রোল করা হয়, সিলেক্ট করা হয় যাতে কিনা পিক টেম্পারেচারে পিক হার্ডনেস উঠার একটু আগেই সবকিছু থেমে যায়। তাতে করে আমার যেটা হবে, সফেনিং এর ইফেক্ট, ওভার এজিং এর ইফেক্টটা আসবে না। ওভার এজিং করলে বলতে পারো যে হ্যাঁ ওভার এজিং করলে একটু স্ট্রেংথ কমে যাবে, তাহলে স্যার সমস্যা কি? আমি যদি পিকে না থেকে বামেও যদি থাকি তাও তো একটু স্ট্রেংথ কম হচ্ছে, তাহলে আমার ওভার এজিং হলে সমস্যা কোথায়? একটা সমস্যা এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে ওভার এজিং করার সাথে সাথে কার্বাইড পার্টিকেল গুলো বড় হয়ে যাবে। কার্বাইড পার্টিকেল যত বড় হবে তত অ্যালয়িং এলিমেন্ট, অ্যালয় তার ম্যাট্রিক্স থেকে বেরিয়ে এসে কার্বাইডের সাথে যোগ দিবে এবং অ্যালয়ের ম্যাট্রিক্সটা তত বেশি বেশি আনপ্রোটেক্টিভ হয়ে যাবে। This is the disadvantages for overaging stainless steel। এই আলটিমেটলি আমরা এই রকম প্রোডাক্ট পাবো, দেখতে পারতেছো, ভেরি ভেরি ফাইন কার্বাইড। এই এখান থেকে এই পর্যন্ত প্রায় 1.5 ইঞ্চ লম্বা, 1.5 ইঞ্চ লম্বা হচ্ছে 20 মাইক্রন। তাই যদি হয় একটা ছোট্ট একটা পার্টিকেল, যে একটা ছোট্ট পার্টিকেল কনসিডার করো, সেই সবচেয়ে বড় পার্টিকেলটাও যদি হিসাব করো সেটাও কিন্তু 1 মাইক্রন, 1 মাইক্রনের কাছাকাছি। সবচেয়ে বড় পার্টিকেলটা 1 মাইক্রন। আর যে ছোট পার্টিকেল যেগুলো আছে সেই পার্টিকেল গুলো সবই কিন্তু কি ন্যানো লেভেলের। আর যত ন্যানো লেভেলের ভিতরে তুমি কার্বাইড পার্টিকেলের সাইজটাকে সীমাবদ্ধ রাখতে পারবে তত তোমার হার্ডেনিং বেশি হবে, কিন্তু অ্যালয় লস কম হবে। দ্যাট ইজ দ্য tricky game for precipitation hardening of stainless steel। আদারওয়াইজ যে ঘটনা ঘটবে
কার্বাইড পার্টিকেল যদি বেশি তৈরি করে ফেলো, ম্যাট্রিক্স যদি আনপ্রোটেক্টেড হয়ে যায়, ম্যাট্রিক্স থেকে যদি অ্যালোয়িং এলিমেন্ট বেরিয়ে চলে যায়, তাহলে ম্যাট্রিক্স উইল বি আনপ্রোটেক্টেড, করোশন বেশি হয়ে যাবে। এবার বলো কে বুঝো নাই? আমাদের সিলেবাস শেষ হয়ে গেল, এমন কেউ আছো বুঝছো নাই? কারো কি জানার কিছু আছে? এনিবডি? যদি না থাকে তাহলে আমাদের কি শেষ, সিলেবাস শেষ। এরপরে পরীক্ষার প্রস্তুতি এবং ফাইনাল এক্সাম। স্যার টার্ম ফাইনালের জন্য আমরা জোরে বলো, একটু জোরে বলো। স্যার টার্ম ফাইনালের জন্য আমরা মানে কিভাবে প্রিপারেশন নিব যে হ্যাঁ স্যার টার্ম ফাইনালের জন্য হ্যাঁ, আমরা প্রিপারেশনটা কিভাবে নিব? আমরা না স্যার ওইটা বইটা কোনো, পড়বো? ওইটা তোমরা ছোট বাচ্চা না ভাই, এটা কোনো প্রিপারেশনের কিছু নেই। প্রশ্ন যখন করতে বসবো কি প্রশ্ন মাথায় আসবে সেটা তো আমি নিজেও জানি না, আর তোমার আমি কি সাজেশন দিব? আমার সাজেশন হচ্ছে আমি যা পড়িয়েছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এটি সাজেশন। ফলে আমি যা পড়িয়েছি সেইগুলো তোমার বুঝা এবং সেগুলো নিয়ে চর্চা করা, এটাই হচ্ছে সাজেশন। কিরকম প্রশ্ন হবে এটা তো আমি নিজেও জানি না, বুঝছো না? কারণ আমি এখন যদি প্রশ্ন করতে বসি একরকম প্রশ্ন হবে, আমি যদি 2 দিন পরে প্রশ্ন করতে বসি আর এক রকমের হবে। ওই সময়কার ওই সময়কার মনোমানসিকতার উপরে নির্ভর করে। শুধু আমি এটা বলতে পারি, আমি প্রশ্ন করার সময় কখনো কোনোদিন পুরাতন প্রশ্ন আমি দেখি না, আমার কাছে কোনো পুরাতন প্রশ্ন থাকতেও না, আমি রাখিও না, রাখলেও সেটা দেখি না। তো আমার মন থেকে আমি প্রশ্ন করি, এই হচ্ছে আসল কথা বললাম। এরপরে তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে করবা, কিভাবে প্রিপারেশন নিবা। তবে পড়ালেখা করলে যে প্রশ্ন হয়, যে শিখেছে সে ছেলের অন্তত এ পাওয়া কোনো ব্যাপার না। এ প্লাস পাইতে হইলে তো স্বাভাবিকভাবেই তোমরা জানো 50 জন 60 জন ছেলের ভিতরে সবাই তার এ প্লাস পায় না। সেটা আমার সাবজেক্ট না। বুয়েটের এমন কোন সাবজেক্ট আমি দেখি নাই আমার 29 বছরের মাস্টারি জীবনে, প্লাস আমরা আবার 6 বছর 6.5 বছরে পাস করেছিলাম। তো অল টুগেদার 35 36 ইয়ার্স আমি দেখি নাই যে কোন একটা সাবজেক্টে অল স্টুডেন্ট এ প্লাস পেয়েছে, আমি দেখি নাই। ফলে যেহেতু এটা কমপ্লিটলি কমপ্লিটলি আনইউজুয়াল, এটা এখানেও হবে না। তাই যে জিনিসটা বলা যায় যে তোমরা যদি পড়ো, তোমাদের যদি কনসেপশন ক্লিয়ার থাকে, যেটাই দিব সেটাই লিখতে পারবো। হ্যাঁ, কারো কারো কনসেপশন 90% পরিষ্কার, কারো কারো কনসেপশন 50% পরিষ্কার। হ্যাঁ, কেউ কেউ কনসেপশন 80%, দুইজনেরই লিখতে গেলে প্রেসার ফিল করে। কি লেখা উচিত ছিল আর কি লিখে ফেলেছে সেটা কিন্তু সে নিজেও জানে না। সে সে ভাবছে যে আমি ভালোই দিয়ে আসছি, তখন যদি তাকে খাতা দেখানো হয়, হ্যাঁ স্যার আমি এই ভুলটা করে এসেছি, এটা তোমার চিন্তার বাইরে। হ্যাঁ এটা হয়, কারণ তোমাদের ভিতরে 53 জন ছেলে, 50 জন ছেলের মন মানসিকতা, ছেলে এবং মেয়ে মন মানসিকতা এক এক রকমের, এক একজনের ব্রেন এক এক রকমের, মানে ধীর স্থির ভাবে কাজ করে, এক একজন এক এক ভাবে প্রেজেন্ট করতে পারে। কারণ তুমি দেখো, আমি যে কথাটা বললাম যে আমারও ব্রেন তোমাদের মতোই একটা মানুষের, এবং আজকে আমার একটা রকমের চিন্তা ভাবনা, কালকে আরেক রকমের চিন্তা ভাবনা। তোমরা 50 জন ছেলে যখন খাতায় লিখবা সিমিলার কনসেপশন, বাট
প্রেজেন্টেশন হবে 50 রকমের। কারণ কেউ কেউ আছো তোমরা এত ধীর স্থির ভাবে যাই বুঝো সেটাই প্রেজেন্ট করে দিয়ে আসতে পারো। কিছু কিছু ছেলে আছে, মেয়ে আছে, তারা সব সময় সারা জীবন পরীক্ষা দিয়ে দিয়ে এই পর্যন্ত এসেছে, তারপরে পরীক্ষা আসলে তাদের প্রেশার বেড়ে যায়, সহজ ভাবে নিতে পারে না, টেনশন ফিল করে। এই সমস্ত ছেলে মেয়েরা সাধারণত একটু বেশি ভুল করে এবং ভুল করে ভুলটা নিজের অজান্তেই আসে, সে নিজেও বুঝে না যে আমি একটা ভুল করে আসলাম। হবে 0.1, সে 1.1 লিখে দিয়ে চলে এসেছে। হ্যাঁ, 1 এর মতো 0.1, 1.1 এইরকম কিছু ভুল হয়ে যায় প্রেশার ফিল করলে। এই জন্য সবাই চেষ্টা করবা বুঝে পড়তে এবং আনপ্রেশারাইজড কন্ডিশনে মনে রাখবা যে একটা সাবজেক্টে এ প্লাস চিন্তা করতে পারো, আবার চিন্তা করতে পারো যে আমি যা শিখেছি সেটাই আমি পাবো, ফলে এটা নিয়ে চিন্তার কি আছে, এইভাবে সান্ত্বনা দিতে হবে। আরেকটা ভাবে চিন্তা করতে পারো যে প্লাস পাইলেই জীবনে সবকিছু হয়ে গেল, তা তো না, আর পেয়ে গেলে গেলাম, অসুবিধা নাই। নিজেকে আসলে একটা কন্ট্রোল ফর্মে রাখতে হবে, মন যাতে তোমার কন্ট্রোলে থাকে সেরকম একটা ব্যবস্থা করতে হবে। কারণ ইতিহাস সাক্ষী দেয় যে 3.8 পেয়েছে একজন, 3.5 পেয়েছে একজন, অ্যাপারেন্টলি মনে হইতেই পারে 3.8 পাওয়ার ছেলেটা অনেক বেশি ভালো জানে, অনেক বেশি ভালো বুঝে। বাট আমি আমার 35 বছরের এক্সপিরিয়েন্সে আমি আমি জানি, আমার বিশ্বাস দিস ইজ কমপ্লিটলি রং। কনসেপশন আলাদা জিনিস। এবং এমনও দেখা গেছে 3.5 পাওয়া ছেলেটা অনেক ভালো করেছে, অনেক ভালো করতেছে, ভালো পজিশনে আছে। হ্যাঁ, ভালো পজিশনে আছে। আমাদের ছেলেরা কিন্তু ওভারঅল যদি আমরা বলি খুব বেশি ভালো পজিশনে কিন্তু বিদেশের মাটিতেও নাই। তোমরা সেদিনকে প্রোগ্রাম করেছিলে, হ্যাঁ দেখেছো, সিলিকন ভ্যালিতে চাকরি করতেছে, ইন্টেলে চাকরি করতেছে। বাট এমএমই গ্রাজুয়েট আমেরিকার মতো জায়গায় গিয়ে, অস্ট্রেলিয়ার মতো জায়গায় গিয়ে, জাপানের মতো জায়গায় গিয়ে কয়েকটা ফ্যাকাল্টি মেম্বার হয়েছে, খুঁজে পাবা না, ভেরি ভেরি রেয়ার। অথচ দেখো কেমিক্যালের ছেলেরা ফ্যাকাল্টি মেম্বার, মেকানিক্যালের ছেলেরা ফ্যাকাল্টি মেম্বার, ইলেকট্রিক্যালের ছেলেরা, সিভিলের ছেলেরা ফ্যাকাল্টি মেম্বার। আমাদের কিন্তু এই ধরনের কেস না। ওই তুমি যেটা কাজ করতেছো আমেরিকায়, হ্যাঁ তুমি টিম ওয়ার্ক করতেছো, তুমি আরেকজনের আন্ডারে কাজ করতেছো, তুমি টিম লিডার না। আর ফ্যাকাল্টি মেম্বার হচ্ছে, এক একটা ফ্যাকাল্টি মেম্বার হচ্ছে এক একটা টিম লিডার। যেই ফ্যাকাল্টি মেম্বার হবে সেই হচ্ছে টিম লিডার। বুঝতে পারতেছো জিনিসটা কিরকম? ফলে আমাদের যদিও স্কোপ অনেক বেশি, কিন্তু আমরা ওই লেভেলে কিন্তু খুব একটা যেতে পারছি না। সেটা আমাদেরও লিমিটেশন আছে, তোমাদের লিমিটেশন আছে। একটার অপরাধে তো আর এটা হয় না। আমরা শিক্ষক, ভালো শিক্ষক ভালো প্রোডাক্ট তৈরি করবে, এটাই স্বাভাবিক। হুম, ভালো একজন প্রফেসর আন্ডারে যদি পিএইচডি করো, তার আউটলুক, তার চিন্তা ভাবনা, তার চিন্তা চেতনা, তার মোটিভেশন, তার অর্গানাইজড লাইফ, প্রত্যেকটা সেক্টর থেকে তোমাকে ইনপুট দিবে। সুপারভাইজার কিন্তু জীবনের প্রেরণা, টোটাল প্রেরণা। সেই জিনিসটা নিজের ভিতরে নিয়ে আসতে হবে। শুধু দুই একটা সাবজেক্টে একটু এদিক ওদিক পাওয়া এটা কোনো ফ্যাক্টর না। তোমাকে আসলে মোটিভেটেড হতে হবে, তোমাকে ভিতরে ঢুকতে হবে, শিক্ষার আগ্রহ থাকতে হবে,
ওই পড়া সারা বছর পড়ালেখা করলাম না, এই দোস্ত তুই কি পড়তেছিস, কোনটা কোনটা পড়তেছিস, কোনটা আসতে পারে কোনটা আসতে পারে না। না, এইটা পড়ালেখার সিস্টেম না। পড়ালেখার সিস্টেম হচ্ছে তোমার মনের প্রসারতার ভিতরে তোমার একটা আলাদা ভুবন থাকবে। তুমি নিজেই পলিসি মেকার, নিজেই ডিসিশন মেকার, নিজেই প্ল্যানার। হুম, সেটাই তো ইন্ডিপেন্ডেন্ট লাইফ। কারণ একটু আগেই বলছিলাম, ফ্যাকাল্টি মেম্বার মানে কি, ফ্যাকাল্টি মেম্বার মানে টিম লিডার। তুমি তো ছোটবেলা থেকে টিম লিডার না, তুমি তো আরেকজনের আন্ডারে কাজ করতেছো। এই রোল 28, ভাই তুই কি করতেছিস, একটু দে না, একটু সাজেশন দে না। সে বললো চ্যাপ্টার 1 এই বছর বেশি পড়াই না, এটা ইম্পর্টেন্ট না। চ্যাপ্টার 2 এ আমি ভাবছি এখান থেকে কিন্তু 2 চারটে আসতে পারে, প্লাস এইভাবে পড়ি। গ্লোবাল সাবজেক্টের উপর তো নলেজ কিন্তু হলো না, এটা পাস করা পড়া। আর এই জন্য টিম লিডার হইতে হলে পাস পাস করা পড়া হলে হবে না, তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে। যেমন আমি যদি তোমাদের বলি যে আমরা 59 জন জয়েন করেছিলাম, 59 জয়েন করেছিলাম 1992 সালে। এর ভিতরে এর ভিতরে সিভিলের সিভিলের যারা জয়েন করেছিল, ওয়াটার রিসোর্সে যারা জয়েন করেছিল, তারা অস্ট্রেলিয়া আমেরিকার মতো জায়গায় ফ্যাকাল্টি মেম্বার। কেমিক্যালে যে জয়েন করেছিল সে কানাডায় ফ্যাকাল্টি মেম্বার। মেকানিক্যালে যারা জয়েন করেছিল তাদের কিন্তু অনেক জয়েন করেছিল, সবাই না, একজন ফ্যাকাল্টি মেম্বার। ইলেকট্রিক্যালে অনেকেই ফ্যাকাল্টি মেম্বার, কানাডায় আছে, আমেরিকাতে আছে, অনেকেই ফ্যাকাল্টি। এই যে আমিও কিন্তু অফার পেয়েছিলাম বার্মিংহাম ইউনিভার্সিটিতে যখন ছিল, আমার সেই অফার লেটারটা এখনো আমার কাছে আছে। আমি কিন্তু অফার নেই নাই, আমার ভালো লাগে নাই, চলে এসেছে, ঠিক আছে। চলে এসে আবার এই ডিপার্টমেন্টে কাজ করতেছে। তোমরা যখন মনে করবো যে ফ্যাকাল্টি মেম্বারের জন্য যখন অফার পাবা, তখন তুমি মনে করো যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার ক্ষমতা তোমার আছে, এবং তোমার সারাউন্ডিং এ যারা আছে তারা মনে করেছে হিজ মানে কোয়ালিফাইড পারসন, যেটা ডিপার্টমেন্টকে সামনে এগিয়ে নিতে পারে। কারণ একটা ফ্যাকাল্টি মেম্বার একটা লিডার, এইভাবে নিজেকে করতে হবে, আদারওয়াইজ কিছু হবে না। পারবা আমেরিকায় যাইতে পারবা, একটা জায়গায় চাকরি করতে পারবা, আমেরিকায় গিয়ে, হ্যাঁ ঠিক আছে, অ্যাপারেন্টলি মনে হবে $1,20,000 স্যালারি দিতেছে, $2 লক্ষ স্যালারি দিতেছে। যেই $2 লক্ষ স্যালারি দিতেছে 45% কিন্তু ট্যাক্স, মাইনাস করো 50% শেষ, $1 লক্ষ শেষ। তা থাকলো কি, $1 লক্ষ, এভাবে 12 মাসে ভাগ দাও। মেডিকেল ইন্স্যুরেন্স দাও, হোম ইন্স্যুরেন্স দাও, লাইফ ইন্স্যুরেন্স দাও, গাড়ির ইন্স্যুরেন্স দাও, এসব দিয়ে দিয়ে তুমি কয় টাকা জমাবা সেটা। কারণ আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেক মানুষ, অনেক, ওনারা ওনারা কিন্তু বুয়েটের, আমার আত্মীয় স্বজনের ভিতরে প্রায় 14-15 জন বুয়েটের ফ্যাকাল্টি মেম্বার, এবং ওনারা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব এইসব জায়গায় এখন সব ফ্যাকাল্টি মেম্বার চলে গেছে। চলে গিয়ে আমি তাদেরকে প্রশ্ন করি যে তোমরা যে চলে গেলে লাভটা কি হয়েছে, তোমরা প্রত্যেক বছর দেশে আসো না কেন বলো দেখি, কেন আসো না, আমাদের দেখতে আসো না কেন, ওখান থেকে হাই হ্যালো করো, আসো দেখে যাও। তারা বলে যে আসলে প্রত্যেক বছর যাওয়া তো অ্যাফোর্ড করা ডিফিকাল্ট। তা আমি আবার বলি যে তুমি বিদেশে কেন গেছো, তোমাদের যদি অ্যাফোর্ড করাই ডিফিকাল্ট হয়, তোমরা না পয়সার জন্য গেছো, বাংলাদেশের সংসার চলছিল না। আরে আমি তো একবার বিদেশে যাওয়া অ্যাফোর্ড করতে পারি, তোমরা কেন পারো না? দিস ইজ রিয়েলি। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার হয়তো তোমাদের জন্য সামনে টামনে দেখা হইলে হইতেও পারে, যদি 447 আমারে দেয়। আর যদি বেঁচে থাকি, বেঁচে থাকাটা তো এখন অনেক চ্যালেঞ্জিং, যেভাবে দিন যাচ্ছে তাতে সবসময় চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আর কি। যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে স্যার আবার আমাদের টার্ম 447। ফাইনাল তাহলে স্যার অনলাইনেই
হচ্ছে এরকম এটা কিছু? তো দেখো, আমরা তোমাদেরকে আসলে কিছুই বলতে পারবো না, কারণ এই ব্যাপারে এখনো যে কমিটি করা হয়েছে সেই কমিটি এখনো কোনো রিপোর্ট দেয় নাই, বা দিলেও সেই রিপোর্টটা ডিসক্লোজ হয় নাই। আমরা জানি না। এটা ফ্যাকাল্টি মিটিং, একাডেমিক কাউন্সিলের মিটিং হবে। সেই মিটিং এ ওনারা সবার সামনে ওনারা এটা প্রেজেন্ট করবেন। প্রেজেন্ট করলে তার ভিতরে যে সুবিধা অসুবিধাগুলো আছে বিশদ আলোচনা হবে। এবং আলোচনার পরে যদি মনে করো যে অনলাইন হয় অনলাইন, অফলাইন হয় অফলাইন, অনলাইন হইলে কিভাবে অনলাইনে হবে, গ্রেডেড হবে না নন গ্রেডেড হবে, এটা টোটালটা আসলে ইন্ডিভিজুয়াল কোন টিচার, ইভেন ভিসি স্যারেরও এটা কিছু না। ভিসি স্যার কমিটি করে দিয়েছেন বিজ্ঞ স্যারদের দিয়ে। স্যাররা একটা কিছু হোমওয়ার্ক করে আসবেন, সেটা প্রেজেন্ট করবেন, ভিসি স্যার সবার সাথে আবার ডিসকাস করে একটা ফাইনাল একটা ইতে এসে তারপর তোমাদেরকে জানিয়ে হেডকে জানানো হবে। অফিসিয়ালি লেটার দিয়ে জানানো হবে, সেটা আবার আমাদেরকে জানাবে। ইন দ্য মিন টাইম তোমরাও জেনে যাবে। এই হচ্ছে সিস্টেম। আমরা আসলে নিজেও জানি না, সবাই আসলে খারাপ অবস্থায় আছে এইটুকু বলতে পারি। এর বাইরে আসলে আমরা জানি না, কারণ বললেও এটা ভুল হয়ে যাবে, কি হইতে যাচ্ছে জানি না আসলে। যাই হোক, সবাই ভালো থেকো, আর কি ভালোভাবে পড়ো, কেয়ারফুলি থেকো। তোমরা হয়তো অনেকে গ্রামে চলে গেছো, আগে কিন্তু গ্রামগুলো ভালো ছিল। এক সময় আমার মনে হতো যে গ্রামে চলে যাই, গিয়ে থাকি, 15 দিন থেকে আসি। কিন্তু গ্রামে এখন ঘরে ঘরে করোনা। আমাদের গ্রামেই, ছোট্ট একটা গ্রামে এই পর্যন্ত 7 জন মারা গেছে। হ্যাঁ, তার ভিতরে এখানে কিন্তু বয়সও এখন হার মেনে যাচ্ছে। 17 বছরের বয়সের একটা মেয়ে মারা গেছে, ক্লাস 10-এ পড়তো আর কি। সেখান থেকে শুরু করে 50 ইয়ার্স, 45 ইয়ার্স, 70 ইয়ার্স, এই পর্যন্ত 17 to 70 ইয়ার্স পর্যন্ত মারা গেছে এ পর্যন্ত 7 জন। এবং অনেক মানুষ হসপিটালে ভর্তি হয়ে আছে, অনেকে বাসার চিকিৎসা নিতেছে, পয়সা কড়ি নাই, গরিব মানুষ হসপিটালে গিয়ে পয়সা কোথায় পাবে, বাসায় যা হচ্ছে তাই। এই যে 7 জন যে মারা গেছে, 7 জনই বাসায় মারা গেছে, তারা হসপিটালেও যায় নাই, কারণ এফোর্ড করতে পারবে না। শুধু প্যারাসিটামল আর কাশির ট্যাবলেট খেয়েছে, হয় নাই, শ্বাসকষ্টে মারা গেছে। সেই জন্য সবাই কেয়ারফুলি থেকে, অনেকে হয়তো গ্রামে আসো, গ্রাম কিন্তু এখন করোনা দ্বীপ হয়ে গেছে, ছড়িয়ে গেছে। সবাই কেয়ারফুলি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে L4T2 এ উঠে যাও, এই দোয়া করি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ। Record